ঘরের দরজা একটু ফাঁক করেতে ভেতরের মানবটা কি করছে দেখার জন্য দরজা ফাঁক করতে দেখতে পায় মহাশয় তো আরামে ঘুমিয়ে আছে। তে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে যায়, গিয়ে জাঙ্কুকের পাশে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। কারো এরকম স্পর্শ পেয়ে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক তো ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু তে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক জোর করে ছাড়িয়ে উঠে বসে পড়লো। এরপর তের গালে ঠাস করে চড় বসিয়ে দেয়। তে তোকে না কতবার বলেছি আমার ঘরে আসবি না, লজ্জা নেই তোর না একটি পরপুরুষকে জড়িয়ে ধরিস? আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বোঝো না জাঙ্কুক? কি বলছিস কি তুই? জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? আমি তোর থেকে 7 বছরের বড়। জাঙ্কুক কাকে বলছিস ভাই বলবি? কখনোই না, এই দেহে প্রাণ থাকতে তোমাকে কখনো আমি ভাই হিসেবে মানতে পারবো না। তাহলে আর কি, মরে যা। আমি তোর চাচাতো ভাই, আমাকে ভাই হিসেবে মানতে হবে। বের হয়ে যা এখন। জাঙ্কুকের কথাইতে কষ্ট পায়, যেতে যেতে বলে মরেই যাবো একদিন, দেখো তুমি, সেদিন তুমি বুঝবে তোমাকে কতটা ভালোবাসি আমি। জাঙ্কুকের চাচাতো ভাই বোন। জাঙ্কুকের বাবা বড় ছিল। জাঙ্কুক ছোটবেলায় বাবা মার সাথে ঢাকায় থাকতো, চাকরি করতো বড় কোম্পানিতে ভালো বেতনে। কিন্তু একদিন কার অ্যাক্সিডেন্টে জাঙ্কুকের বাবা মা দুজনে মারা যায়। তখন জাঙ্কুকের বয়স মাত্র 12 বছর। বাবা মা মরা জাঙ্কুকের দায়িত্ব এসে পড়ে তার একমাত্র চাচা জেহপের ওপরে। সুজি অর্থাৎ জাঙ্কুকের চাচি মনে মনে রাজি না, কিন্তু টাকা সম্পত্তির লোভে রাজি হয়ে যায়। জাঙ্কুকের নামে ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, কিন্তু 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এগুলো সে ব্যবহার করতে পারবে না। জাঙ্কুক বড় হতে থাকে চাচির অবহেলায়। এসএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ জুটেছে তার। পড়াশোনাটা ভালো করে করতে পারেনি সে। গ্রামের স্কুলে কোনো মতো পাশ করেছে। চাচার অবস্থা যে খুব ভালো তা কিন্তু নয়। কিছু জমি জমা আছে যেগুলোতে চাষবাস করে দিন কাটাতো। চাচার সাথে মাঠে কাজ করতে যেত জাঙ্কুক, আর বাকিটুকু সময় পড়াশোনা করত। রান্না ছাড়া বাকি সব কাজ তাকেই করতে হতো। আশ্রয় জুটেছে ধান রাখার আলগা ঘরের চৌকিতে। সেই ঘরে তাকে নিজের জিনিসপত্র নিয়ে গুছিয়ে থাকতে হয়। জাঙ্কুকের চাচার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে এইচএসসি দিয়েছে কিছুদিন আগে, এখনো রেজাল্ট আসেনি। ছাত্রী হিসেবে সে বেশ ভালো তো হওয়ারই কথা। তাকে সবসময় যত্ন করে বড় করা হয়েছে। ছোট বোন ক্লাস 8 আর ভাই ক্লাস 4 এ পড়ে। সকাল 6টা বাজে। সময়টা ভালো করে দেখে নেয় জাঙ্কুক তার ভাঙা বাটন ফোনে। হাতে ব্রাশে পেস্ট লাগিয়ে ওঠানে এসে দাঁত ঘষছে। কিছুক্ষণের মধ্যে মজুরটা চলে এসেছে। মাছে আলু হয়েছে এবার প্রচুর। গত কয়েক বছরে ফলন ভালো হয়। লেবার লাগবে 5 জন, কিন্তু টাকা বাঁচানোর জন্য তার চাচি 3 জন লেবার রেখেছে। জাঙ্কুক ব্রাশ করতে করতে তাদের সাথে কথা বলতে থাকে। পরের তার সুতি হাফ হাতার ফতুয়া আর লুঙ্গি। কথা বলতে বলতে জাঙ্কুকের চোখ পড়ে ঘরের দরজার সামনে। দরজার সামনে দাঁড়িয়ে আছে, জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক ব্যাপারটা লক্ষ্য করে, তার প্রচন্ড বিরক্ত লাগে। গুলি করে থেকে ধমকের সুরে ঘরে যেতে বলে। অবক বেঞ্চি কেটে চলে যায়। 2 ঘন্টা পরের কথা। জাঙ্কুক তপ্ত রোদে মাঠে আক্লান্ত পরিশ্রম করছে। তে হাতে খাবার নিয়ে আসে। তুই এখানে কেন এসেছিস রে? সব সময় এরকম করে কেন কথা বলো? ভালো করে কথা বলতে পারো না নাকি? খাবার এনেছি তোমার জন্য। জাঙ্কুক কিছু বলে না। তিরানা খাবারগুলো চুপি চাপি খেয়ে ফেলে। জাঙ্কুকের খাওয়া শেষ করে বাড়ি এসে জাঙ্কুকের জীর্ণশীর্ণ ঘরটাকে গোছাতে শুরু করে। ঘরে আছে একটি চৌকি, টেবিল আর আলনা। সেটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর একটি কাগজের টুকরায় ভালোবাসি লিখে রেখে দিয়েছে। জাঙ্কুক দুপুরে খেতে আসে আর প্রতিদিনকার মতো এসে দেখে তার ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। এরপর জাঙ্কুক গোসল করতে চলে যায়। গোসল করে নিজের ঘরে এসেছে। একটু পরে আসে শাড়ি পরে সুন্দর করে সেজে জাঙ্কুকের সামনে ঘুরছে। এতটা ঘুরঘুর করছে কিন্তু জাঙ্কুক সেদিকে লক্ষ্যই করছে না। এবার বেশ রেগে যায়। জাঙ্কুকের সামনে এসে কোমরে 2 হাত দিয়ে বলে, এই তাকান আমার দিকে, দেখেন কেমন লাগছে। জোরে জোরেতে জাঙ্কুক তের দিকে তাকায়, তবে কটাক্ষ করে বলে, তোর থেকে পাশের বাড়ির ফুলবানুকে বেশি সুন্দর লাগে। কি সব লাগিয়ে এসেছিস? এসব লাগালে কি কাক কখনো ময়ূর হতে পারে? চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার অবস্থা। তবে তে নিজের কান্নাকে বলে, এতে আসেন মা ডাকছে। এইটুকু বলি এক দণ্ড অপেক্ষা করে না, দৌড়ে বেরিয়ে যায়। নিজের ঘরের দরজা আটকে শাড়ি সাজগো সব খুলে কান্না করতে থাকে। জাঙ্কুক খেতে যায়। চাচা ছোট মাছের চচ্চড়ি করেছে। তেকা খাওয়ার জন্য অনেক ডেকেছে, কিন্তু সে বের হয়নি। জাঙ্কুক চাচার সাথে খেতে বসেছে। জাঙ্কুক তখন ভালো করে জানে তে এখন কান্না করছে। জাঙ্কুক ভাত মুখে তুলতে চাচি বলা শুরু করলো, জাঙ্কুক তাড়াতাড়ি কাজটা শেষ কর, 3 জন লেবারের টাকা দিতে হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এটা দেওয়া যাবে না। হ্যাঁ চাচি বুঝতে পেরেছে।
এদিকে তেও বড় হয়েছে, ওরও বিয়ে দিতে হবে, অনেক খরচ। আমরা এত টাকা কই পাবো বল? সোনার গহনা বানানোর মানুষ দাওয়াত কিভাবে দিব? হ্যাঁ চাচি, আমি বুঝতে পেরেছি, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। জাঙ্কুকের নামে ব্যাংকে যে টাকাগুলো ছিল সেটা জাঙ্কুকের চাচি আগেই নিয়ে নিয়েছে। জাঙ্কুকে খাওয়া শেষ করে হাত ধুয়ে নেয়, এরপর তে ঘরের সামনে চলে যায়। দরজার মধ্যে টোকা দিতে গিয়ে আর ডায়না সেখান থেকে চলে যায়। এরপর জাঙ্কুক মাঠে চলে যায়। সন্ধ্যায় বাসায় ফিরে আসে। বাসায় এসে হাত মুখ দিয়ে শুনতে পারে তে এখনো ঘুম থেকে বেরোয়নি। চাচি, তে কোথায়, কি করছে ও? বললো তো মাথা ব্যথা করছে, চালিও না। দুপুরে তো কিছু খাইনি মিটা। এরপর জাঙ্কুক নিজের খাওয়া শেষ করে প্লেটের মধ্যে তের জন্য খাবার সাজিয়ে তে ঘরের দরজা টোকা দিতে থাকে। মা যাও তো, বলেছি না খিদে লাগলে পরে খেয়ে নিব। তে আমি খাবার নিয়ে এসেছি, দরজাটা খোল। তে দরজা খোলেনি। 5 মিনিট হয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। কিরে, দরজা খুলবি নাকি চলে যাব? এরপর তে বিনা বাক্যে দরজা খোলা দেয়। এই ধর, খেয়ে নে, আমি যাচ্ছি। তুমি নিজ হাতে খাইয়ে দাও, না হলে আমি কিছুতেই খাবো না। তে জিদের কাছে জাঙ্কুক হার মেনে যায়, খাইয়ে দিতে শুরু করে। তে জাঙ্কুকের আঙুলে ছোট ছোট কামড় দিচ্ছে। জাঙ্কুক কিছুই বলছে না। খাওয়া শেষ হতে জাঙ্কুক এক মুহূর্ত দেরি করে না, সেখান থেকে চলে যায়। বেশি সময় থাকলে আর কি না কি করায় তাকে দিয়ে। আজ শুক্রবার, তে মনে মনে ঠিক করে আজকে নিজ হাতে জাঙ্কুকের জন্য রান্না করবে। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিজেদের কাছ থেকে একটা মুরগি জবাই করে নেয়। এরপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না শুরু করে দেয়। অন্যদিকে জাঙ্কুক মাঠের কাজ করতে করতে জোহরের আজান দিয়ে দিয়েছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে গোসল করে পুরাতন মলিন একটি পাঞ্জাবি পরে জুমার জন্য তৈরি হয়ে নেয়। তে আড়াল থেকে জাঙ্কুকের পাঞ্জাবিটা দেখে মনে মনে ভাবে যে করেই হোক টাকা জমিয়ে জাঙ্কুককে একটা পাঞ্জাবি কিনে দেবে। এই মানুষটা কোনোদিন নিজের জন্য কিছুই কিনে না। জাঙ্কুক হলো টাকা কামানোর মেশিন। কষ্ট করে টাকা উপার্জন করবে সে, কিন্তু সেই সব টাকা দিয়ে সংসার চালাবে তার চাচি। বিনিময়ে না মিলে কোনো ভালো কাপড় চোপড়, না মিলে ভালোবাসা। জাঙ্কুক ফিরে আসার আগেই তে রান্না বান্না শেষ করে নেয়। গোসল করে মার একটা তুলে রাখা শাড়ি পরে নেয়। এদিকে জাঙ্কুক নামাজ শেষে বাসায় চলে আসে। খেতে এসে জাঙ্কুক তো দেখে এলাহি কাণ্ডতে অনেক কিছু রান্না করেছে। তখনই জাঙ্কুকের মনে পড়ে যায় আজকে তো তার জন্মদিন, তার মানে এত কিছু দিয়ে তার জন্য রান্না করেছে। জাঙ্কুক খুব ভালো করে জানে চাচি তার জন্মদিন নিয়ে এতটাও আগ্রহী নয় না যে মনে রেখে তার জন্য এত কিছু রান্না করবে। এই দেশি মুরগির মাংস, মাছ ভুনা, ডিম ভুনা, ডাল, আলু ভাজি, সালাদ, পায়েস, পিঠা, ভাত আরো অনেক কিছু রান্না করেছে। সার্ভ করার দায়িত্বটা আজকে নিজের হাতে নিয়ে নিয়েছে তে। যাকে খুশি করতে চেয়েছে তাকে খুশি করতে পারলে তে খুশি। জাঙ্কুকের করা প্রত্যেকটা কটাক্ষ, অপমানগুলো তাকে সাময়িক কষ্ট দেয়, কারণ এই মানুষটার প্রতি তার কোনোদিন রাগ হয়নি, রাগ জমবেও না। কিন্তু সেই মানুষটার মুখভঙ্গি দেখে তো কিছু বোঝা যাচ্ছে না রান্নাটা আসলে কেমন হয়েছে। জাঙ্কুক খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। তের এবার ভীষণ অভিমান হয়, এত কষ্ট করে এত কিছু রান্না করলো কিন্তু লোকটা কিছুই বললো না। তে সবার খাওয়া শেষে নিজে খেয়ে সবকিছু গুছিয়ে জাঙ্কুকের ঘরের দিকে রওনা দেয়। জাঙ্কুক ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে রেখেছে যাতে তে ভেতরে ঢুকতে না পারে। তে ঘরের খোলা জানলার কাছে যায় রাগ দেখানোর প্রস্তুতি নিয়ে। কেন জাঙ্কুক তার প্রশংসা করলো না? কিন্তু তার ঘুমন্ত মুখটা দেখে সব রাগ অভিমান গলে যায়। ঘুমানোর তো অবসর পায় না লোকটা, শুধু কাজ আর কাজ। প্রতিদিনের করা তের পাগলামিতে জাঙ্কুক প্রচন্ড বিরক্ত। এত অপমান করে তাও এই মেয়েটা একই প্রস্তাব নিয়ে তার কাছে আসে। কেটে যায় আরো কিছুদিন। তে এইচএসসি রেজাল্ট দিয়েছে, A+ পেয়েছে। এই গ্রামের মধ্যে তে একমাত্র যে ভালো রেজাল্ট করেছে। গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে। ইদানিং তে পাগলামিগুলো যেন আরো বেশি বেড়ে গেছে। যেমন কালকে রাতে জাঙ্কুক ঘুমাতে যাবে, তে এসে বিরক্ত করবে তার জন্য কিন্তু কিছুক্ষণ পরে ঘরের মধ্যে রাখা ধানের গাদা থেকে তে জাঙ্কুক কোথায় লুকিয়েছিলি? কেন ঘরের গাধায়? কোথাও যাবো না, তোমার বুকেই শুয়ে থাকবো। কিছুদিন পরেই আসে নববর্ষ। গ্রামে মেলা বসেছে। তে লাল পাড়ের সাদা শাড়ি পরে সেজে গুজে বসে আছে। জাঙ্কুক আজকেও মাঠে কাজ করছে। আজকে লেবাররা কেউ আসেনি, সে একাই মাঠের আগাছা পরিষ্কার করছে। দূর থেকে তে ডাক শুনতে পায়, সেদিকে তাকায়। তে তার দিকে এগিয়ে আসে। জাঙ্কুক বাসায় চলো, আজকে আমাকে বেড়াতে নিয়ে যাবে। তে আমার আজকে অনেক কাজ আছে, তুই অন্য কারোর সাথে যা। অন্য আর কার সাথে যাব? আমি তোমার সাথেই যাব। এরকম কেন করো তুমি? আমার দিকে একবার তাকিয়ে বলো না কেমন লাগছে। জাঙ্কুকদের দিকে না তাকিয়ে বলে ভালো লাগছে। তে এবার একটু রাগ দেখিয়ে তার দিকে তাকাতে বলে। এরপরে জাঙ্কুককে জোর করে সেখান থেকে বাসায় নিয়ে যায়। ভাত খাইয়ে বিকেলে জোর
জোর করে মেলায়ও নিয়ে যায়। এভাবেই কাটে কিছুদিন। সুজি ব্যাপারটা খেয়াল করেছে কিছুদিন যাবত তে জাঙ্কুকের মেলামেশাটা অনেক বেশি বেড়ে গেছে। রাতে জাঙ্কুক নিজের ঘরেই শুয়ে আছে। রাত হয়েছে, সবাই ঘুমিয়েও পড়েছে। রাতের গভীরতার সাথে সাথে জাঙ্কুকের চোখে ঘুম নেমে আসে। আজকে তো ঘুমানোর আগে পুরো ঘর ভালো করে চেক করে নিয়েছে, তে কোথাও নেই। রাতের গভীরতার সাথে সাথে জাঙ্কুকের ঘুমও গভীর হয়। হঠাৎই মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক বুঝতে পারে কি এসেছে। তে তোকে ভালো করে বলছি, এখান থেকে চলে যা। আমি তো কিছুতেই যাব না, দরজা খোলো তুমি। জাঙ্কুক দরজা খোলে না। কিছুক্ষণ পরে বৃষ্টি নামা শুরু হয়। গত বছর বৃষ্টির সময় বিদ্যুৎ চমকিয়ে তাদের গ্রামের 5 জন মারা গেছে। জাঙ্কুকের এরকম চিন্তা হচ্ছে কারণ একের পর এক বিদ্যুৎ চমক দিচ্ছে। কারেন্ট তো অনেক আগে চলে গেছে। এই মেয়েটা বড্ড জেদি, সে মনে মনে যা ঠিক করেছে সেটাই করবে। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে দরজা খুলে দেয়। তে শরীর ভেজা দেখে তার দিকে একটি গামছা এগিয়ে দেয়। তুমি মুছে দাও, না হলে আমি মুছবো না। জাঙ্কুক কোনো উপায় না পেয়ে তের চুলগুলো টয়লেটে আস্তে করে মুছে দিতে থাকে। রুমে কারেন্ট না থাকে জাঙ্কুক রুমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। চুল মশা শেষ না হতে জ্বলন্ত মোমবাতি বাতাসে নিভে যায়। দুজনে সেখানেই ফ্রিজ হয়ে গেছে। তেকুক একা, পুরো রুম অন্ধকার। এই তো সুযোগ জাঙ্কুককে নিজের প্রেমের ফাঁদে ফেলার। তে জাঙ্কুককে সিডিউস করতে শুরু করে। জাঙ্কুকের গলায় নিজের ঠোঁট বসিয়ে দেয় আর বুকের মধ্যে স্লাইড করতে শুরু করে। তের এরকম কাণ্ডে জাঙ্কুক অনেকটা অবাক হয়। তেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পুরুষ মানুষ বলে কথা, কিছুক্ষণ পর নিজেই কন্ট্রোলেস হয়ে পড়ে আর টের উপরে ঝাঁপিয়ে পড়ে। সকালের দিকে তের ঘুম ভেঙেছে। কাল রাতের কথা চিন্তা করতে মুখগুলো ব্লাশ করতে শুরু করেছে। স্পষ্ট মনে আছে সারা রাত জাঙ্কুক তার উপরে অত্যাচার করেছে। শেষ রাতের দিকে ঘুমিয়েছে। লজ্জা লজ্জা মুখ নিয়ে কাল রাতের কথা ভাবছে। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরকম সময় জাঙ্কুক চোখ খোলে। আমি তোকে ভালোবাসি রে তে। জাঙ্কুকের মুখে এরকম কথা শুনে তের চোখ দিয়ে খুশিতে পানি বের হয়ে যায়। পাখি, এবার ঘরে চলে যা, সবাই তো উঠে পড়বে। তে আচমকা জাঙ্কুককে কিস করতে শুরু করে। জাঙ্কুকও কিস ব্যাক করে। এরপর তে উঠে নিজের ঘরে চলে যায়। কেটে যায় বেশ কিছুদিন। তের মা তের জাঙ্কুকের চলন বলন, চোখের ইশারা সবকিছু লক্ষ্য করেছে। তার কাছে এগুলো ভালো ঠেকছে না। যত দ্রুত সম্ভব তেকে সে বিয়ে দিতে চায়। তের বাবা তো অনেক আগে থেকেই রাজি। আজকে বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে। কালকে তের মা জাঙ্কুককে দিয়ে সব বাজার করে রেখেছে, কিন্তু এত বাজার কেন করেছে সেটা বলেনি। সকালবেলা থেকে এটা জানানো হয়। অন্যদিকে জাঙ্কুক তো মাঠে চলে গেছে। তে দৌড়ে কোথাও যাচ্ছিল, তখনই পেছন থেকে তার মা ডাকে, এই তে কোথায় যাচ্ছিস তুই? মা, এই তো আমি একটু আসছি। এরপর তে দৌড়ে মাঠে চলে যায়। জাঙ্কুককে ডেকে এক সাইডে নিয়ে আসে। এরপর জাঙ্কুককে সবটা খুলে বলে, দেখো আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমি কারোর সামনে সেজে বসতে পারবো না। আরে পাগলি মেয়ে, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? তুই এত চিন্তা করিস না তো। এভাবে বুঝিয়ে জাঙ্কুক থেকে বাসায় পাঠিয়ে দেয়। জাঙ্কুক ভালোই জানে পাত্রপক্ষ দেখতে আসলে এরকম করে বিয়ে হয়ে যায়, কিন্তু তেকে মিথ্যা বোঝাইছে। এছাড়া যে তার কাছে কোনো উপায় নেই। জাঙ্কুক ভালো করে জানে সে তেকে কখনোই পাবে না, এজন্য তে পাগলামিটা ছাই দিত না, কিন্তু এই মেয়েটা তাকে পাগল করে দিল। এরপর জাঙ্কুক নিজের কাছে ফিরে যায়। তে তার মায়ের কাছে যায়। মা অনেক কিছু রান্না করছে। তে সাহস করে মাকে বলতে শুরু করে, মা আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, পাত্রপক্ষকে বলবো যাতে বিয়ের পরও তোকে পড়তে দেয়। মা আমি এখন বিয়ে করতে চাই না। কেন? মা আমি এখন বিয়ে করতে প্রস্তুত না, বিয়ে করলে অনেক দায়িত্ব সামলাতে হয়। দেখতে তোর বান্ধবীদের তো আরো ছোট বয়সে বিয়ে হয়েছে, তারা যদি দায়িত্ব সামলাতে পারে তাহলে তুই কেন পারবি না? এরপর থেকে পাঠিয়ে দেয় গোসল করার জন্য। দুপুরে জাঙ্কুক খেতে আসলে তার চাচি জানায় তাকে বিকেলে থাকতে হবে। জাঙ্কুক দুপুরে খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে শুয়ে আছে। বিকেল হতে বেশি দেরি নাই। তে জাঙ্কুকের ঘরে আসছিল। এরকম সময় তার মা তাকে আটকে দেয়। এই কোথায় যাচ্ছিস তুই? আয় রেডি হতে হবে। তে বারবার বলছে সে এখন বিয়ে করতে চায় না, কিন্তু তার মা জোর করে তাকে শাড়ি পরে রেডি করে দেয়। একটু পরেই পাত্রপক্ষ চলে আসে। জাঙ্কুক নাস্তা এগিয়ে দিচ্ছে, সবার সাথে হেসে কথা বলছে। খানিকক্ষণ পরে থেকে আনা হয়। জাঙ্কুকের এরকম স্বাভাবিক ব্যবহার দেখে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। বাচ্চার নাম হানসুজুন, ঢাকা শহরে বাড়ি তাদের। বাবা মা বোন মুনগানকে নিয়ে হানসুজুন ঢাকায় নিজের বাড়িতেই থাকে। হানসুজুন বড় একটি চাকরি করে, তার বাবারও বড় একটা ব্যবসা আছে। দেখতে জাঙ্কুকের থেকে কোনো অংশে কম নেই, রূপে গুণে অনেক সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যতে চোখে পড়ছে না। তার কাছে তো রোদে পোড়া মাঠে কাজ করা চাষা জাঙ্কুকে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ। হানসুজুনের পরিবার থেকে ভীষণ পছন্দ করেছে। জিসু থেকে বালা পরিয়ে দিয়েছে। আজকে তো শনিবার, সামনে শুক্রবারে বিয়ে। এরপর ওরা চলে যায়। ওরা চলে যেতে তিমাকে জানিয়ে দেয় এই বিয়েটা সে করতে চায় না। বেশি কথা বলবি না, আমরা যা বলবো তাই হবে। হানসুজুন তোর জন্য সব দিক দিয়ে পারফেক্ট।
তীর মা তীর কোনো কথা শোনে না। তীর ঘরে চলে আসে, দরজা আটকে কান্না করছে। রাত হতে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তীর চুপি চুপি জাঙ্কুকের রুমে চলে আসে। জাঙ্কুক তো ঘুমিয়ে আছে। জাঙ্কুকের ঘুম ভাঙায়, এরপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। জাঙ্কুক তুমি কিছু একটা করো, আমি বিয়েটা কিছুতেই করতে পারবো না। দেখতে হানসুজন তোর জন্য একদম মানানসই, তুই ওকে বিয়ে করে নে। এই কি বলছো কি তুমি? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কি থাকতে পারবে? হ্যাঁ পারবো আমি, আমাকে পারতেই হবে। কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি তো জাঙ্কুক। এরপর জাঙ্কুক থেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর বলে, আমি তোকে ভালোবাসি না, তুই আমার পেছন পেছন ঘুরেছিস, তুই আমার জীবন নষ্ট করেছিস। আর সেদিন রাতে যা হয়েছে তোর জন্যই হয়েছে, আমি এটার জন্য দায়ী নই। তুই আমার জীবন নষ্ট করেছিস, দয়া করে এখন বিয়ে করে আমাকে মুক্তি দে, আর জ্বালাস না। জাঙ্কুক এরকম করো না, তুমি ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কেন বুঝছো না? থেকে সরিয়ে ঘর থেকে বের করে দেয়, বাইরে থেকে দরজা আটকে দেয়। তাই বাইরে দাঁড়িয়ে কান্না করছে। জাঙ্কুক ঘরের ভেতর থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে। জাঙ্কুক নিজেকে সামলাতে পারছে না। জাঙ্কুক এতক্ষণ জেগিয়েছিল, তে আসছে বুঝতে পেরে ঘুমানোর ভান করে শুয়েছিল। জাঙ্কুকেরও প্রচন্ড কষ্ট হচ্ছে, সেও তো থেকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারবে না। চাচি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, চাচি তার কাছে মায়ের মতো, মায়ের কথা সে কি করে ফেলতে পারে? জাঙ্কুকের তখনই মনে পড়ে যায় পরশুদিন রাতের কথা। জাঙ্কুক শুয়েছিল, তার চাচি তার ঘরে আসে। জাঙ্কুক তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ চাচি বলো না কি কথা। তার আগে বল তুই আমার সব কথা রাখবি? হ্যাঁ চাচি রাখবো, তুমি শুধু বলো না। জাঙ্কুক আমি খুব ভালো করে জানি তুই আর তে দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু আমি তোদের বিয়ে কখনো মেনে নিতে পারবো না। আমি আমার তেকে অনেক আদর যত্নে মানুষ করেছি, তুই তো দেখেছিস। আমি চাই তে ভালো থাকুক, তার জন্য অনেক টাকার দরকার। শুধু টাকা না, এর সাথে শিক্ষিত পরিবারও দরকার। আমি একটা পাত্র ঠিক করেছি, হানসুজন নাম। ওর পরিবারের সবাই অনেক শিক্ষিত আর অনেক বড় লোক। তে ওইখানে ভালো থাকবে। জাঙ্কুক তুই আমাকে কথা দে, তুই তের বিয়েতে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবি না রে বাবা। আর তুই তেকে বোঝাবি ও যাতে বিয়েটা করে নেয়। চাচির মুখে এরকম কথা শুনে জাঙ্কুকের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। তারপর সে কথা দেয়। এগুলা ভেবে জাঙ্কুক বর্তমানে প্রচন্ড পরিমাণে কান্না করছে। পরের দিন জাঙ্কুকের বিয়ে সব কাজ করছে, সব আত্মীয়দের দাওয়াত দিচ্ছে। কোথাও খাওয়ার জায়গা হবে, কোথায় বসার জায়গা হবে, সব সেই ঠিক করছে। এই শুকনো মুখ নিয়ে জাঙ্কুকের সকল কার্যকলাপ দেখছে। লোকটার মধ্যে কি একটু ভালোবাসা নেই তার জন্য? জাঙ্কুককে একা পেতে তার দিকে এগিয়ে যায়। জাঙ্কুক তুমি এগুলো কি করছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তে আমাকে কাজ করতে দে, আর তুই এখান থেকে চলে যা। জাঙ্কুক প্লিজ এরকমটা করো না, তুমিও তো আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? জাঙ্কুক কিছু না বলে সেখান থেকে চলে যায়। তে দাঁড়িয়ে সেখানে কান্না করছে। এভাবে আরো 3 দিন চলে যায়। আজকে রাত পোহাতেই কালকে গায়ে হলুদ। জাঙ্কুক রাতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, তখন আবার তে আসে, আবার এসে কান্নাকাটি শুরু করে। জাঙ্কুক চলো না আমরা পালিয়ে যাই, আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে। দরকার পড়লে আমরা দুজনে মিলে কাজ করব। শুধু দুবেলা দুমুঠো খেতে পারলেই যথেষ্ট, আমার আর কিচ্ছু চাই না। তে এরকম আবল তাবল কথা বাদ দিয়ে নিজের ঘরে চলে যা। তে কান্না করছে, এবার জাঙ্কুকের পায়ে পড়ে কান্না করছে। প্লিজ জাঙ্কুক, আমি তোমার ছাড়া তো বাঁচতে পারবো না। জাঙ্কুক থেকে সরিয়ে ঘর থেকে বের করে দেয়। তারও তো প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু সে তো কাঁদতে পারবে না, কারণ সে পুরুষ মানুষ, তাকে শক্ত থাকতে হবে। সে নরম হলে কি করে চলবে? পরের দিন সকালের কথা, তে ঘরে শুয়ে আসে, তার চোখে ঘুম নেই। কালকে জাঙ্কুকের ঘর থেকে আসার পর থেকে সারা রাত জেগেছিল। সারা রাত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে যাতে বিয়েটা থেমে যায়। কিরে মা, এত বেলা হয়ে গেল, শুয়ে আছিস কেন? মা আমি বিয়েটা করতে চাই না, আমি একজনকে ভালোবাসি। তীর মুখে এরকম কথা শুনে ওর মা রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকায়। মা আমি জাঙ্কুককে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তীর মা তীর গালে ঠাস করে চড় মেরে মুখ চেপে ধরে। কোনো কথা বলবি না, চুপচাপ বিয়েটা করে নিবি। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। এরপর থেকে জোর করে গোসল করানো হয়। বিকেলে হলুদের অনুষ্ঠান শুরু হবে। জাঙ্কুক ঘুরে ঘুরে সব কাজ করছে। তীর কাছে মনে হচ্ছে ওই লোকটা তাকে আদৌ কখনো ভালোবেসেছিল কি? বিকেল হয়ে গেছে, মেয়ে কাজিনটা থেকে সাজিয়ে দিচ্ছে, কিন্তু সে বারবার কান্না করছে, যার ফলে সাজ নষ্ট হয়ে যাচ্ছে। ওইভাবেই সাজানো শেষ করে সবাই চলে যায়। তীর তার ঘরে জানলা দিয়ে দেখতে পায় জাঙ্কুক কাজ করছে। তীর চোখ জলে ভিজে যায়। একটু পরে তীর ভাই তেওন আসে। তেওনকে তে একটা চিঠি ধরিয়ে দেয় আর বলে সেটা জাঙ্কুককে দিতে।
যে তেয়নকে চিঠিটা দিয়েছে এটা আবার জাঙ্কুক জানলা দিয়ে স্পষ্টভাবে দেখেছে। সে চিরকুটটা খুলে দেখে, জাঙ্কুক এখনো সময় আছে, চলো একটা সুখের সংসারের সন্ধানে আমরা পালিয়ে যাই। তুমি কি কখনো আমাকে ভালোবেসেছো? ভালো যদি বেশি থাকো তাহলে এতটা নিষ্ঠুর কি করে হতে পারছো? জাঙ্কুক চিঠিটা পড়া শেষ করে রেখে দেয় আর নিজের কাজে মন দেয়। তে কান্না করছে। একটু পরেই সবাই মিলে থেকে বাইরে নিয়ে আসে। তেকে এনে স্টেজে বসানো হয়। সবাই একে একে থেকে হলুদ দিচ্ছে। ওদিকে জাঙ্কুক এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছে। এক কাজিন জাঙ্কুককে জোর করে ধরে নিয়ে আসে থেকে হলুদ দেওয়ার জন্য। জাঙ্কুক হাসি মুখে থেকে হলুদ দিচ্ছে। তে ছলছল নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে আছে। হলুদের অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে যায়। তেকে মেহেদি পরানো হয়েছে, হাতে হানসুজনের নাম লেখা। পুরো বাড়িতে অনেক আত্মীয় স্বজন। তের কাজিনেরা সবাই তের সাথে ঘুমিয়েছে। সবাই ঘুমিয়ে গেছে, শুধু ঘুম নেই তের চোখে। তে ধীরে ধীরে উঠে যায়। জাঙ্কুক উঠানের এক কোনায় আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আশেপাশে তার কেউ নেই। তে এসে তার পাশে দাঁড়ায়। এত রাতে এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? বিশ্বাস করো না জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা পালিয়ে যাই। তুই এত রাতে কেন এসেছিস? এখান থেকে চলে যেতে। তে তখন জাঙ্কুককে জড়িয়ে ধরে আবারও কান্নাকাটি শুরু করে। না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চলো না আমরা পালিয়ে যাই, আমি এখানে থাকতে চাই না। জাঙ্কুক নিজের হাত মুঠোয় নিয়ে নেয়। তেকে সরিয়ে ঠাস করে চড় মেরে দেয়। তাহলেই তোর বিয়ে, তুই এখনো পালানোর চিন্তা করছিস? এসব পাগলামোর মানে কি? তে প্রতিনিয়ত কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস, আমার বিরক্ত লাগছে। তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? জাঙ্কুকের পায়ে পড়ে যায়, আবারও কান্না শুরু করে। আমাকে বলো না কেন করছো এরকমটা তুমি? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন? জাঙ্কুক থেকে সরিয়ে সেখান থেকে চলে যায়। তে এখনো সেখানে বসে কান্না করছে। জাঙ্কুক ঘরে জানা দিয়ে সবটাই দেখতে পাচ্ছে। আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন? ভালোবাসলে কি শুধু কষ্ট পেতে হয়? জাঙ্কুকেরও তো প্রচন্ড কষ্ট হচ্ছে। সে তো জানতো তাদের ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না, এজন্য সে কখনো থেকে সায় দিত না। কিন্তু কঠোরতা দিয়ে কি কখনো ভালোবাসা আটকানো যায়? সে তো পারে নাই। গভীর ভাবে হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটা। জাঙ্কুক কখনো সিগারেট খায়নি, তবে আজকে খাবে। সিগারেটে ধোয়ার সাথে তার কষ্টগুলোকে ধোয়া করে দেবে। জাঙ্কুক একের পর এক সিগারেট শেষ করে। তে যেন পাথরের মতো সেখানে বসে আছে আর কান্না করছে। জাঙ্কুক ভাবে এই মেয়েটা কি তাকে কখনো ক্ষমা করতে পারবে? হয়তো বা না, কিন্তু সে তো কিছুই করতে পারছে না। সকালের দিকে তের গা কাঁপিয়ে জ্বর এসেছে। তের মাথার মাথায় পানি ঢালছে। আজকে বিয়ে আর আজকে এরকম জ্বর বাঁধিয়েছিস? তে আধখোলা চোখ দিয়ে এখনো টুপ টুপ পানি বেরোচ্ছে। কাপা কাপা হাতে মায়ের হাতগুলো চেপে ধরে। মা গো, জাঙ্কুককে অনেক ভালোবাসি, তোমার পায়ে ধরি গো মা, তুমি আমার বিয়েটা ভেঙে দাও না। চুপ তে, একদম কোনো কথা বলবি না। তে বারবার এরকম অনুরোধ করছে। তের মা এবার ভীষণ রেগে যায়। বাঁশের কঞ্চি দিয়ে জ্বরে আক্রান্ত মেয়েকে মারতে থাকে। এরপর জ্বরে আক্রান্ত মেয়েকে ঘরে আটকে তের মা সেখান থেকে চলে যায় আর জাঙ্কুককে আলাদা করে ডেকে নিয়ে আসে। আমি তোকে কি বলেছিলাম মনে আছে? আমার কথার কোনো হেরফের হলে তুই আমার অন্য রূপ দেখবি জাঙ্কুক। আমি কতটা খারাপ হতে পারি এটা তুই চিন্তাও করতে পারছিস না। চাচি, তুমি একদম চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তাই যেন হয়। এদিকে বিয়ের সময় হয়ে গেছে, তে কিছুতেই রেডি হতে চাচ্ছে না। সবাই ব্যর্থ হয়ে তের মাকে ডেকে আনে। এর মা এসে থেকে গহনাগুলো পরাতে থাকে। বেশিরভাগ গহনা জাঙ্কুকের মায়ের, আর বাকি গহনাগুলো জাঙ্কুকের কষ্টে উপার্জন করা টাকা দিয়ে বানানো। তে, তুই যদি সবার সামনে কোনো রকম ঝামেলা করিস, কসম করছি তাহলে আমার মরা মুখ দেখবি। নিজের মায়ের মুখে এরকম কথা শুনে কোনো সন্তান আর অবাধ্য হতে পারে না। সুজিত থেকে আসরে নিয়ে যায়। এদিকে বরযাত্রী আত্মীয় স্বজন সবাই এসে পড়েছে। জাঙ্কুক অতিথিদের আপ্যায়ন করছে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে এই বিয়েতে সব থেকে বেশি সেই খুশি। তেকে হানসুজনের পাশে বসানো হয়। তের চোখ দিয়ে পানি পড়ছে, গায়ে জ্বর, পুরো শরীর ব্যথা করছে। কাজী কাবিননামা লেখা শেষ করে বরকে 3 বার কবুল বলতে বর 3 বার কবুল বলে দিয়েছে। এবার টের পালাতে কবুল বলছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। টের মা থেকে কবুল বলার জন্য জোর করছে। তে ভেজা চোখ নিয়ে শেষবারে আশায় জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। তে তাকাতেই চোখ ফিরিয়ে নেয়। টের মা আবার ও থেকে জোর করতে থাকে। এক পর্যায়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে তে কবুল বলে ফেলে। উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলার শব্দে জাঙ্কুক সামনের দিকে তাকায়। দেখে তে ভেজা চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হানসুজন কাবিননামায় সই করে দিয়েছে। এবার টের পালাতে কাপা কাপা হাতে সইটা করে দেয়। জাঙ্কুক এখানে আর দাঁড়াতে পারছে না। সেও তো একটা মানুষ, আর কত কান্না কত কষ্ট লুকিয়ে রাখবে সে। জিনা জাঙ্কুক সেখান থেকে চলে যাবে, তখনই কে বলে ওঠে, কোথায় পালিয়ে যাচ্ছ জাঙ্কুক ভাইয়া? আমার বিয়ের মিষ্টি খেয়ে যাও। কইরে তেয়ন সবার আগে জাঙ্কুক ভাইকে মিষ্টি দিবি।
পিয়ন জাঙ্কুকের দিকে মিষ্টির প্যাকেট এগিয়ে দেয়। জাঙ্কুক সেখান থেকে একটা মিষ্টি তুলে হাসি মুখে খেয়ে নেয়। জাঙ্কুক জানে তো তে অভিমানে এমনটা করলো, কিন্তু সে কি একবার ভাবলো না এই মিষ্টিটা জাঙ্কুকের গলা দিয়ে কিভাবে নামবে। চলে আসে তে বিদায়ের পালা, কিন্তু কোথাও জাঙ্কুক নেই। তে তার ছোট বোন মিনজিকে বলে জাঙ্কুককে ডেকে আনতে। মিনজি গিয়ে জাঙ্কুককে ঘর থেকে নিয়ে এসেছে। তার দুই চোখ লাল হয়ে গেছে, হয়তো অনেক কান্না করেছে। ভাইয়া, দায়িত্ব নিয়ে বিয়ের সব কাজ তো করলে, এখন তুলে দিয়ে শেষ কাজটুকু করো। এবার জাঙ্কুক তের হাত হানসুজনের হাতে তুলে দেয় আর হাসি মুখে বলে খুব আদরে দেখে রাখতে। তে এখনো বুঝতে পারছে না এই মানুষটা আসলে কি দিয়ে তৈরি। তেকে গাড়িতে তুলে দেওয়া হয়। তেকে গাড়িতে তুলে দেওয়া জাঙ্কুকের এখন এক মুহূর্ত দাঁড়ানোর ক্ষমতা নেই। জাঙ্কুক এলোমেলো পায়ে নিজের ঘরে চলে যায়। ভেতর থেকে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ে, ফুপিয়ে কান্না করে ওঠে। সব হারিয়ে ফেলেছে সে। কেন আল্লাহ তাকে এতটা অসহায় করে বানালো? মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। জাঙ্কুকের চোখের পানিগুলো কেমন যেন বাদ মানছে না। জাঙ্কুক নিজেই নিজের গালে থাপ্পড় দিচ্ছে, পাগলের মতো হাউমাউ করে কান্না করছে। কান্না করতে করতে জাঙ্কুক একসময় মাটিতে ঘুমিয়ে যায়। দরজায় কারো ধাক্কানোর শব্দে ধরফড়িয়ে ওঠে। তার ঘরে তো তে ছাড়া তেমন কেউ আসে না, তাহলে কি তে এসেছে? জাঙ্কুক উঠে দৌড়ে দরজা খোলা দেয় আর দেখে তার চাচি এসেছে। এত ঘুমালে চলবে? বাইরে কত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে শুনি? জাঙ্কুক কিছু না বলে কাজ করতে চলে যায়। প্রায় 3 ঘন্টা জার্নি করে তে হানসুজনের বাসায় পৌঁছায়। গাড়িতে তার কারোর সাথে কথা হয়নি। তে পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে। গাড়িটা এসে 3 তলা বাড়ির সামনে থামে। গাড়ি থামতেই হানসুজন নেমে যায়। তেকে না নিয়ে সে বাসার ভেতরে চলে যায়। সবাই আরো আগেই পৌঁছে গিয়েছে। তেদের গাড়ি সবার লাস্টে ঢুকেছে। তে লাগেজ নিয়ে একা একা বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজার সামনে আসতে তার শাশুড়ি হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, ভেতরে ঢুকেছো কেন? যখন দেখলে তোমাকে কেউ নিতে আসে না তখন ওখানে দাঁড়িয়ে থাকতে কেন ঢুকলে? তুই এমনিতে অনেক টায়ার্ড, তার মধ্যে এরকম চেঁচামেচি তার একদম ভালো লাগছে না। বাবুর ঘর দোতলায়, তাড়াতাড়ি এগুলো খুলে একটা শাড়ি পরে নিচে চলে আসো। তে মাথা দুলিয়ে লাগেজ নিয়ে ওপরে চলে যায়। এখানকার সে কিছুই চেনে না, কোনটা হানসুজনের রুম সেটাও সে জানে না। দেখতে পায় হানসুজনের একটা ছবি টানানো। তারপর সেখানে চলে যায়। তে বিছানায় বসতে আবার হু হু করে কেঁদে দেয়। জাঙ্কুককে ভুলে সে কি করে থাকবে? জাঙ্কুক এখন কি করছে? কান্না করছে নাকি খুশি হয়েছে? তের বুকটা ফেটে যাচ্ছে। তে নিজেকে অনেক অসহায় লাগছে, নিজেকে সামলাতে পারছে না। তখনই নিচ থেকে হুঙ্কার আসে, এই মেয়ে, কখন নিচে আসতে বলেছি, তুমি কি শুনতে পাওনি? তে লাগেজ থেকে একটা শাড়ি বের করে নিচে চলে যায়। এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও, সবার জন্য রান্না করো। তে যেন নিজে কিছুই বুঝে উঠতে পারছে না। কি হলো? কথা কানে যায়নি তোমার? যাও তো। তে রান্নাঘরে চলে যায়। তেকে দিয়ে 30 জনের রান্না করানো হয়। রান্না শেষ করে সবাই খেতে খেতে রাত 10টা বেজে গেছে। তে খেতে বসেছে সবার শেষে। এরপর থেকে হানসুজনের রুমে পাঠানো হয়। তে ঘরে চুপচাপ বসে আছে। হানসুজন আসতে একটু পরে কি কি হতে পারে সেগুলো অবলোকন করে তে কান্না করছে। যে শরীরে রাজত্ব ছিল শুধুমাত্র জাঙ্কুকের, সেই শরীরে অন্য কাউকে রাজত্ব করতে কিভাবে দেবে সে? একটু পরেই হানসুজন রুমে আসে। সে কেমন যেন টলছে, হাতে সিগারেট। রুমে ঢুকে সশব্দে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। তে কিছু বলার আগে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হায়নার মতো করে খুবড়ে খেতে থাকে তের শরীর। জ্বলন্ত সিগারেট সারা শরীরে চেপে ধরছে। তের মুখ দিয়ে 2 শব্দ পর্যন্ত বের হচ্ছে না। তার মনের ব্যথার কাছে এই শরীরের ব্যথা তো কিছুই না। তার মনে চলছে দাবানল, যা কেবলমাত্র জাঙ্কুকই নিভাতে পারে। তে আধো আধো চোখে দেখতে পায় দূরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। পরক্ষণে সে জ্ঞান হারায়। অজ্ঞান হলেও তার শরীরের ওপর চলতে থাকে পাশবিক নির্যাতন। অন্যদিকে জাঙ্কুকের চোখে তো ঘুম নেই। তে এখন অন্য পুরুষের বুকে শুয়ে আছে। এটা ভাবতে তার কলিজা ফেটে যাচ্ছে। সকালের দিকে তার জ্ঞান ফেরে। পাশে তাকিয়ে দেখে হানসুজন উপর হয়ে ঘুমিয়ে আছে। তের শরীর ক্ষত বিক্ষত। এরপর কোনো মতো উঠে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে গায়ের চাদর সরাতে নিজের ক্ষত বিক্ষত শরীর তার চোখে পড়ে। ঘৃণা করছে নিজেকে দেখে। জাঙ্কুক ছাড়া অন্য পুরুষের স্পর্শ যেন কাটার মতো শরীরে বিচ্ছে। সিগারেটের কাঁচটা দাগ, কোমরের দাগগুলো যেন তেকে উপহাস করছে। তে খোসা দিয়ে শরীর ডলতে শুরু করে, যেন সব দাগ মুছে ফেলবে, কিন্তু কোনো ক্ষত তো মুছে না, বরং আরো গভীর ক্ষতের সৃষ্টি করে। অনেকক্ষণ ধরে গোসল করছে। ঝর্ণার পানির সাথে চোখের পানিগুলো ধুয়ে যাচ্ছে। এই মেয়ে, আর কতক্ষণ লাগবে, বের হ। হানসুজনের এরকম কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। কাল রাতের পাশবিক নির্যাতনের কথা তার মনে পড়ে যায়। তাড়াতাড়ি করে শরীর মুছে শাড়ি পরে বের হয়ে যায়।
এতক্ষণ লাগে বের হতে? তোকে কে বিয়ে করে এনেছি শুয়ে বসে থাকার জন্য? যা গিয়ে বাড়ির সব কাজ করবি। আমি যদি দেখি না আমার মা কোনো কাজ করেছে তাহলে তোর খবর আছে। এরপর তে মাথা দুলিয়ে নিচে নেমে যায়। ওর শাশুড়ি তাকে সব কাজ বুঝিয়ে দেয়। তে সব কাজ করতে করতে দুপুর হয়ে যায়। সকালের কাজের চাপে তার খাবার জোটেনি। একটু পরে তেদের বাসার লোক সবাই চলে আসে। তীর বাড়ির লোক, হানসুজন তার বাড়ির লোক সবার জন্য তীর রান্না করেছে। তীর চোখ জুড়ে সেই পাশার মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও নেই। পরবর্তীতে মিঞ্জির কাছ থেকে জানতে পারে জাঙ্গুক তো আসেনি। আপা তুমি কেমন আছো? তোমাকে এরকম লাগছে কেন? নতুন জায়গায় এসেছি তো তার জন্য হয়তো এরকমটা লাগছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তে আর হানসুজন রওনা দেয় তেদের বাড়ির উদ্দেশ্যে। হানসুজন কারোর সাথে এরকম কথা বলে না। চলে আসে তেদের বাড়িতে। গাড়ি থামতে হানসুজন গটগট করে নেমে যায়। কারোর সাথে এরকম কোনো কথাই বলে না। জাঙ্গুকের উপর দায়িত্ব পড়ে তে আর তার হাজবেন্ডের আপ্যায়ন করার জন্য। তীর তো হানসুজনকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তার সব চিন্তা তো জাঙ্গুককে নিয়ে। তীর কাজিনরা হানসুজনের সাথে অনেক রসিকতা করে কিন্তু সে কোনো কিছুর উত্তর দেয় না, বরঞ্চ সে আরো বিরক্ত হয়। এক পর্যায়ে কাজিনরা মিলে সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে একই সাথে তীর আর হানসুজনের বাসর ঘর সাজাবে। আমি চাই আমার বাসর ঘর নিজ হাতে জাঙ্গুক ভাই সাজাক। কি ভাইয়া সাজাবে তো? জাঙ্গুক হাসি মুখে মাথা নেড়ে সম্মতি দেয়। জাঙ্গুক নিজ হাতে ডেকোরেশন করছে তে আর হানসুজনের বাসর ঘর। খুব ভালো আছো দেখছি, নিজ হাতে আমার বাসর ঘর সাজিয়ে দিচ্ছ। আমার ভুল কি জানো? আমি আমার সবটা দিয়ে একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তে হানসুজন তোকে অনেক সুখে রাখবে, যেটা আমি তোকে কখনোই রাখতে পারতাম না। কান্না করে ফেলে। শরীরের ওপর থেকে আঁচল সরিয়ে জাঙ্গুককে দেখায়। দেখো কত সুখে রেখেছে, চোখ ফিরিয়ে কেন নিচ্ছ? দেখো না একদিনে কতটা সুখে আছে আমি। এতটা সুখ তোমার দরকার ছিল না জাঙ্গুক। জাঙ্গুক চোখের দৃষ্টি নিচে রেখে সেই আঁচলটা ঠিক করে দেয়। তে শরীরের ক্ষত কোনো কিছু সে দেখেনি। জাঙ্গুক ভাইয়া কেন আমায় ভালোবাসতে না? ভালোবাসলে কি এমন ক্ষতি হতো বলো? জাঙ্গুক এরকম কান্না সহ্য করতে পারছে না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাত হয়ে গেছে। তে আর হানসুজন ঘরে গেছে। জাঙ্গুকের ঘুম ধরছে না। বিছানায় শুয়ে কেমন যেন ছটফট করছে, বুকে কেমন জানি ব্যথা অনুভব করছে, হাঁসফাঁস লাগছে। এই 2 দিনে সিগারেটকে কেমন যেন নেশার মতো লাগছে। জাঙ্গুক দরজা খুলে ঘর থেকে বের হয়ে ওঠে নাকি সিগারেট ধরায়। হঠাৎ কানে ভেসে আসে তার চাপা কান্নার গোঙানির আওয়াজ। এই শব্দ যেন জাঙ্গুকের হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। জাঙ্গুকের খুব ইচ্ছে করছে তেকে তার স্বামী নামক ধর্ষকের কাছ থেকে ছাড়িয়ে আনো, কিন্তু জাঙ্গুকের তো কোনো অধিকার নেই। এখন তো তের উপর জাঙ্গুকের থেকে ওই মানুষটারই অধিকার অনেক বেশি। না না, জাঙ্গুক এখানে থাকতে পারবে না। সিগারেট মুখে নিয়ে রওনা দেয় তার বাবা মায়ের কাছে। একটু দূরে কবরস্থান, সেখানে তার বাবা মা একসাথে চিরনিদ্রায় শায়িত আছে। জাঙ্গুক বাবা মায়ের কবর ধরে চিৎকার করে কান্না করতে লাগে। সকালে কবরস্থান কমিটির একজন লোক দেখতে পায় জাঙ্গুক বাবা মায়ের কবরের উপর শুয়ে আছে। জাঙ্গুকের শরীরে হাত দিতে উত্তাপ জানিয়ে দিচ্ছে প্রচন্ড জ্বর জাঙ্গুকের শরীরে। জাঙ্গুক অর্ধ অজ্ঞান অবস্থায় আছে। কোনো মতো জাঙ্গুককে বাসায় নিয়ে আসে। লোকটার মুখে জাঙ্গুকের জ্বরের কথা শুনে তার চাচি বিরক্ত হয়। জাঙ্গুকের এরকম জ্বরের কথা শুনে তে আসতে চাইলে তার মাথাকে আটকে দেয়। তে জাঙ্গুকের কাছে যাওয়ার জন্য ছটফট করছে, কান্না করছে। তোর ঘরে স্বামী আছে, যা স্বামীর কাছে যা। ও মা, তুমি না মা জাতি, তোমার কি জাঙ্গুককে দেখে একটু মায়া হচ্ছে না? না, মায়া হচ্ছে না। আল্লাহ কি মরণও দেয় না? ছোট্ট থেকে একটা উটকো ঝামেলাকে বয়ে বেড়াচ্ছে। এইটুকু বলে তের মা ধমক দিয়ে থেকে রুমে নিয়ে যায়। জাঙ্গুক এতক্ষণ তের মায়ের চেঁচামেচিতে সব কথা শুনেছে। সে নিজেও তার মৃত্যু চায়। তার মতো এরকম একটা পাপী এত সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে হয়তো এতদিন সে মরেই যেত। এভাবে সারাদিন কেটে যায়। বিকালের দিকে হানসুজন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে বসে আছে আর তের জন্য অপেক্ষা করছে। এখান থেকে সে যত তাড়াতাড়ি যেতে পারবে ততই যেন শান্তি। ও মা, আমি যাব না, আমি ওইখানে ভালো নেই। ওদিকে তে তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। এগুলো দেখে হানসুজনের খুব বিরক্ত হচ্ছে। তের মা তেরার কোনো কথা শুনে না, জোর করে গাড়িতে তুলে দেয়। পুরো রাস্তাতে হানসুজনের সাথে কোনো কথাই বলে। বাসায় পৌঁছাতে হানসুজনের মা তের উপরে অনেকগুলো কাচের বোঝা চাপিয়ে দেয়। বাড়ির সকল অতিথিরা চলে গেছে। শাশুড়ির আদেশ খুব সকালে উঠে রান্না বান্না শেষ করতে হবে। তে ঘুম থেকে উঠে গোসল করে নিচে চলে যায়, নাস্তা রেডি করে। আজকে নাকি খাবারে অনেক বেশি লবণ হয়েছে, যার জন্য হানসুজন গরম খাবারটা হাতের উপরে ঢেলে দেয়। তে তাড়াতাড়ি করে রান্নাঘরে বেসিনে গিয়ে হাতে পানি দিতে থাকে। এরপরে হানসুজন রাগ দেখিয়ে না খেয়ে চলে যায়। তোর জন্য আমার ছেলে না খেয়ে চলে গেল, তোর আজকে খবর আছে। এই বলেই তের চুল ধরে পাশের বড় গামলা ভর্তি পানিতে তের মুখ ডুবিয়ে দেয়।
তে তো রান্নার সময় জাঙ্কুকের কথা ভাবছিল, যার জন্য হয়তো ভুলে লবণটা একটু বেশি পড়ে গেছে। এই অপরাধে তাকে সকালের খাবারটুকু দেওয়া হয়নি। অপরদিকে হানসুজনের বোন থেকে একের পর এক আদেশ জারি করছে, তো সেগুলো পালন করছে। সবকিছুর প্রতিবাদ করতে চেয়েও সাহস পায় না। সে খাবার শেষ করে বিছানায় শুয়েছে আর সেই পাষাণ মানুষটার কথা চিন্তা করছে। কি নবাবের বেটি, এভাবে কি শুয়ে বসেই থাকবি? আমার কাপড়গুলো কে ধুবে শুনি? মা আপনি যান, আমি একটু পরেই ধুয়ে দিচ্ছি। এই কথা বলতে দেরি হানসুজনের মা তার চুলগুলো চেপে ধরে। মুখে খুব জোর বেড়েছে দেখছি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? বেয়াদব মেয়ে। এভাবে থেকে অনেক গালি দিতে থাকে, তারপর নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসে থাকে। একটু পরে ডাক আসে তার ননদে, ডেকে দিয়ে একটার পর একটা অনেক কাজ করাতে থাকে। তে একটা কাজ রেখে অন্যটা করছে। এভাবে সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। রাতের বেলা ছেলে বাসায় আসতেই জিজু কান্নাকাটি শুরু করে দেয়। ছেলেকে অনেক কিছু উল্টাপাল্টা বোঝায়। তে ঘরে ওয়ার্ড্রোবে কাপড় ভাঁজ করে রাখছিল। পেছন থেকে হানসুজন এসে বেল্ট দিয়ে আঘাত করতে শুরু করে। ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু অমানুষের কাছে অনুরোধের কোনো দাম নেই। তে দেখতে পাচ্ছে জাঙ্কুক তার সামনে বসে আছে, চোখ ভেজা, মায়া ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আমায় নিয়ে যাও না জাঙ্কুক। হানসুজনের হুঙ্কারিতে ধ্যান কাটে। মারতে মারতে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হলেও তার মুখ এখনো ক্লান্ত হয়নি। অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এরপর টেকে বিছানায় ছুঁড়ে মারতে মুখ বুজে সহ্য করছে, কোনো শব্দ করছে না। নিজের চাহিদা মিটিয়ে হানসুজন থেকে বারান্দায় ছুঁড়ে ফেলে। বারান্দার দরজা বাইরে থেকে লক করে দেয়। এ মনে মনে বেশ খুশি হয়, কারণ সারা রাত ওই অমানুষটার নোংরা স্পর্শ তাকে পেতে হবে না। জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। এত কষ্ট ব্যথার মধ্যে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক, কোন পাপের শাস্তি দিলে আমায়? তোমাকে ভালোবাসাই কি আমার পাপ ছিল? একটু ভালোবাসতে কি খুব ক্ষতি হয়ে যেত? কেন আমার জীবনটা কষ্টের সাগরে এভাবে ডুবিয়ে দিলে তুমি? অন্যদিকে জাঙ্কুক বিছানায় এপাশ ওপাশ করছে। তার চোখে ঘুম নেই, মাথাটা কেমন যেন ধরে আসছে। সিগারেটটা একদম নেশার মতো হয়ে গেছে। জাঙ্কুক উঠে সিগারেটটা ধরায়। আচ্ছা, তার তো এখন খুশি হওয়ার কথা। নাই, তাকে কেউ বিরক্ত করছে না, কিন্তু তার কেন এরকম অস্থির লাগছে? বুকে এরকম যন্ত্রণা হচ্ছে, শূন্য লাগছে। তার কারণ কি একটাই, জাঙ্কুক থেকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু মায়ের মতো চাচির কথা সে অমান্য করে নিজের স্বার্থ কিভাবে হাসিল করত? আজ রবিবার, দেখে অনেক কিছু রান্না করা হচ্ছে, কিন্তু এত রান্না কাদের জন্য তে কিছু বুঝতে পারছে না। হানসুজনরা একতলা আর দোতলা মিলে থাকে, তবে আজকে তিনতলার ঘরগুলো ভালো করে পরিষ্কার করানো হচ্ছে। সন্ধ্যা হতেই লোকজন আসা শুরু করেছে। মেয়েগুলো সজ্জিত ওয়েস্টার্ন পোশাকে ভারী মেকআপে এসেছে। তিনতলার হলরুমে বিশাল আয়োজন করা হয়েছে, ড্রিঙ্কস এর ব্যবস্থা করা হয়েছে। তের আর বুঝতে বাকি নেই এখানে কি হবে। নিজের ঘরে আনমনে বসে জাঙ্কুকের কথা ভাবছিল। এরকম সময় হানসুজন এসে তের মুখের উপর একটা প্যাকেট ছুঁড়ে মারে। এটা পরে তিনতলায় চলে আয়। প্যাকেট খুলে দেখে ওয়েস্টার্ন ড্রেস। তে সাধারণত গ্রাম বাংলার সাধারণ মেয়ে, এইসব জামা তো সে কখনো পরবে না। রাগের বসে ফ্লোরে জামাটা ছুঁড়ে মারে। এগুলো আমি কখনো পরবো না, পরা তো দূরে থাক, কখনো ছুঁয়েও দেখবো না। এরপর হানসুজন তের চুলের মুঠি চেপে ধরে বলে, শালি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতো নর্দমার কিটের সাথে কথা বলতে ইচ্ছে করে না, এই জন্য এত কিছু সহ্য করে গেছি। ছাড় আমায়। এরপর হানসুজন তের চুলের মুঠি ধরে টানতে টানতে তিনতলার দিকে নিয়ে যেতে শুরু করলো। ছাড় আমায়। তিনতলায় পতিতলায় বানিয়ে রেখেছিস, ওখানে আমি কিছুতেই যাব না। তে অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু হানসুজনের শক্তির সাথে পেরে উঠছে না। হল রুমে সবাই ড্রিঙ্কস করছে, নাচছে। নাচছে বললে ভুল হবে, বলতে গেলে মেয়েরা নষ্টামি করছে। এরকম পরিবেশ দেখে তের গা যেন গুলিয়ে আসছে। হেই বয়েস, অ্যাটেনশন, দেখো কাকে নিয়ে এসেছি। পছন্দ হয়েছে তো? ওইখানকার উপস্থিত লোকগুলো থেকে খারাপ দৃষ্টিতে পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করছে। মাম্মা, এত হট মাল এনেছিস, পছন্দ না হয়ে উপায় আছে? বাই দ্য ওয়ে, কি হয় তোর? বউ? বউ হয় আমার। কি তোর বউ? তোর বউ কি আমাদের দিবি? কেন দিব না, যা এনজয় কর। এই প্রতিবাদ করতে শুরু করে। লোকগুলোর সাথে না যাওয়ার জন্য জেদ করছে। কি রে মামা, তোরা কি হিজড়া হয়ে গেছিস নাকি? গায়ে কি শক্তি নাই, ম্যান পাওয়ার নাই? নিয়ে যা, এনজয় কর। এই বলে থেকে ছেলেগুলোর হাতে তুলে দিয়ে নিচে অন্য মেয়েদের নিয়ে রুমে চলে যায়। তিনজন পুরুষের সাথে তে পেরে উঠছে না। তে ছাড়ানোর চেষ্টা করছে, কান্না করছে, কিন্তু ছাড়ছে না। পরবর্তীতে তিনজন মিলে থেকে ধর্ষণ শুরু করে। জাঙ্কুক বাঁচাও, দেখে
দেখে যাও তোমার শরীরে কিভাবে হায়নাগুলো আক্রমণ করছে, খুবড়ে খুবড়ে খাচ্ছে। এই ঝাপসা চোখে দেখতে পাচ্ছে হায়নাগুলো নিজেদের খিদা মিটিয়ে সেখান থেকে একে একে চলে যাচ্ছে। এরপর জাঙ্কুক কাছে আসে, মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের জল মুছিয়ে দেয়। এরপর সেও চলে যায়। অজ্ঞান হয়ে পড়ে আছে রক্তাক্ত বিছানায়। একটু আগে তিনজনের কাছে ধর্ষিত হয়েছে। নিথর বস্ত্রহীন রক্ত মাখা দেহটা কেমন যেন সমাজটাকে পরিহাস করছে। সকালে কাজের মেয়ের হাতের পানি চোখের উপর পড়তে জ্ঞান ফিরে আসে। এর হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। কাজের মেয়ে তাদের শরীরের উপর চাদর দিয়ে দেয় আর বাসার সবাইকে ডেকে নিয়ে আসে। ওদিকে হানসুজন এখনো ঘুমে আছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাইরে হাসপাতাল আছে, নিয়ে গেলেও ঝামেলা হবে, আবার বাসায় মরলেও আমরা ফেসে যাব। অনেক কিছু ভেবে জিসু ফ্যামিলি ডক্টরকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে তাকে পরিষ্কার করে দেয় আর হাত পায়ে তেল ম্যাসাজ করতে থাকে। কাজের মেয়ে তাদের বিছানার চাদর পাল্টে দেয়। পুরো শরীরে ক্ষত, তাজা রক্ত জমাট বেঁধে আছে। ওনার অবস্থা দেখছি অনেক খারাপ। ওনার অলরেডি দুবার ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ওনার যৌনতার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি গণধর্ষণের শিকার হয়েছে। যিশুর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এখন মরলে ওনাদের তো ভুগতে হবে। ওনাকে বাড়িতে রাখা একদম ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান। চলো আমরা কালকে রাতের কিছু ঘটনা শুনে আসি। ওই তিনজন থেকে ধর্ষণ করে চলে যায়। অজ্ঞান অবস্থায় নিচে পড়েছিল। হানসুজন সহ আর 5-7 জন বন্ধুই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। সবাই ড্রাঙ্ক ছিল। খোলা দরজা দেখে নগ্ন শরীর তাদের চোখে পড়ে। নগ্ন শরীর দেখে তাদের মধ্যকার পুরুষ সত্তা জেগে ওঠে। অজ্ঞান অবস্থাতেই থেকে ধর্ষণ করতে শুরু করে। পরপর দুবার গণধর্ষণের শিকার হইতে যিশু সবাইকে ডেকে আনে। হানসুজন তার বাবার বোনের সাথে এক্ষুনি পালিয়ে যাবে। থেকে হাসপাতালে অ্যাডমিট করে যিশু পালিয়ে যাবে। প্ল্যান মোতাবেক কাজ করা শুরু করে। থেকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে বেডে দিতে খিচুনি উঠে যায়। ডাক্তাররা তাড়াতাড়ি করে থেকে ইনজেকশন দেয়। এতে করে কিছুক্ষণের মধ্যে খিচুনি থেমে যায়। ডাক্তাররা কোনো চিকিৎসা করতে পারছে না। ধর্ষণের মামলা পরে যদি তারা ফেসে যায়, ডাক্তাররা পুলিশদের খবর দেয়। এতক্ষণ থেকে নরমাল স্যালাইন দিয়ে বেডে রাখা হয়েছে। পুলিশ এসে তার পরিচয় খুঁজে বের করে বাড়ির লোকদের খবর দেয়। ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসাবিহীন অবস্থায় পড়েছিল। তার বাবা মা জাঙ্কুক সবাই হাসপাতালে আসে। জাঙ্কুকের বুকটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখ দিয়ে আপনা আপনি পানি বেরিয়ে যাচ্ছে। তার মা কান্না করছে। তার মার কান্নাগুলো যেন জাঙ্কুকের কানে উপহাসের মতো লাগছে। এই কান্নার যেন কোনো অর্থ নেই। জাঙ্কুকের সামনে তার আবারও খিচুনি উঠে যায়। তার এরকম কষ্ট জাঙ্কুক যেন চোখে দেখতে পারছে না। তে কেমন ছটফট করছে। তাই হৃদয় হরণী দৃশ্য সে কি করে মেনে নেবে। সে তো তাকে সুখী দেখতে চেয়েছিল। ডাক্তাররা তাড়াতাড়ি উন্নত চিকিৎসা দিতে শুরু করে, কিন্তু দেরি হয়ে গেছে অনেক। প্রচুর পরিমাণে রক্তক্ষরণে মস্তিষ্কের নিউরনগুলো অলরেডি ড্যামেজ হয়ে গেছে। সুস্থ হলেও এখন তাকে সারা জীবন প্যারালাইজড হয়ে থাকতে হবে। টেকোকের সেম ব্লাড গ্রুপ। জাঙ্কুক রক্ত দিয়েছে, তবে তে আরো বেশি রক্ত লাগবে। জাঙ্কুকের শরীর থেকে আর রক্ত নিলে জাঙ্কুকের বিপদ হবে। ডাক্তাররা যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করে, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয় না। এরই মধ্যে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ডাক্তারদের আশা ধীরে ধীরে কমে আসে। পালস রেটও কমে আসে। একজন ডাক্তার বিষণ্ণ মুখে কেবিন থেকে বেরিয়ে আসে। তের বাড়ির লোকের অবস্থা দেখে ডাক্তারের জন্য প্রাণটা কেমন কেঁপে উঠলো। কিন্তু তাদের এখানে কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো সব আল্লাহর হাতে। তারা শুধু চেষ্টাটুকুই করতে পারে। জাঙ্কুক এক কোণে বসে আছে। চোখ দুটো লাল হয়ে গেছে। মনে হচ্ছে বুকে অনেক কষ্ট জমিয়ে রেখেছে। তের আবারও খিচুনি উঠেছে। এবার বড় ডাক্তারকে আনা হয়। দুজনে মিলে ইনজেকশন ভরে দেওয়া হয়। প্রেশার অনেক হাই হয়ে গেছে। সুগার লেভেলটা অনেক বেড়ে গেছে। ডাক্তাররা চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে তার হার্টবিট বন্ধ হয়ে যায়। ডাক্তাররা শেষ চেষ্টার জন্য সিপিআর দিতে শুরু করে। 10 মিনিট সিপিআর দেওয়ার পর হার্টবিট আবারও আস্তে আস্তে বিট করতে শুরু করে। আবারও খিচুনি দিয়ে বমি করা শুরু করে। ডাক্তাররা একের পরে মুখের দিকে তাকিয়ে আছে। এখন শুধু মৃত্যুর প্রহর গোনা শুরু। ডাক্তাররা অনেক চেষ্টা করে এবার থেকে ফিরিয়ে আনতে পারেনি। মুখ শুকনো করে রুম থেকে বের হয়। জাঙ্কুক জিজ্ঞাসা করা শুরু করাতে কেমন আছে। সাদা কাপড় দিয়ে ঢেকে নিথুর দেহটা আনতে জাঙ্কুক বুঝতে পারে তে তাকে শান্তি দিয়ে চলে গেছে। জাঙ্কুকের যেন হাত পাগুলো চলছে না। অবশ্যই আসছে, কিন্তু সে তো তীর পাশান পুরুষ, তাকে তো শক্ত থাকতেই হবে। জাঙ্কুক ব্যর্থ হয়ে ঢুকরে কেঁদে ওঠে। নিথুর দেহটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এত অভিমান তোর, এত রাগ যে এতিমকে আবারও এতিম করে চলে গেলি। একবার বল না ভালোবাসিস। বিশ্বাস কর তে কোনো কিছুর দোহাই আমি করব না। তোর হাত ধরে পাড়ি জমাবো সুখের সংসারে। এই তে ওঠ না জান, একবার বল ভালোবাসিস আমায়। আমি এখন থেকে কাকে বকা দেব, কাকে কষ্ট দেব? আমার বকা খাওয়ার জন্য হলো তুই ফিরে আয় না তে। বিশ্বাস কর আর কখনো অবহেলা করব না। অনেক বেশি ভালোবাসবো।
এরপর সকল ফর্মালিটিস পালন করে তার নিথর দেহটাকে আনা হয় নিজের ভিটে মাটিতে শেষবারের জন্য। অনেক মানুষ জমেছে সাদা কাফনে মোড়া থেকে একবার দেখার জন্য। খাটিয়ার সামনের এক পাশ ধরেছে তীর বাবা, আরেক পাশ ধরেছে জাঙ্কুক। জিহুক যেন মেয়ের এই বোঝাটা টানতে পারছে না, বুকটা ভারী হয়ে আসছে। এই কয়দিন আগেই তো ছোট্ট মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মেয়েটাই আজকে একা করে চলে যাচ্ছে চিরদিনের জন্য। জাঙ্কুকের চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, পাগুলো অবশ হয়ে আসছে। জাঙ্কুকের অবস্থা পাগল প্রায়। কাঁচা মাটির কবরের উপর শুয়ে কান্না করছে। জাঙ্কুকের কান্না দেখে গ্রামবাসীর চোখ ভিজে গেছে। হেঁটে গেছে এক সপ্তাহ। জাঙ্কুক হান সুজনের বিরুদ্ধে পুলিশের কাছে কেস করেছে, তার পরিবারদের খুঁজে বের করা হয়েছে। কালকেই আদালতের শুনানি। আজকে জাঙ্কুকের জন্মদিন আর টের কেসের শুনানির দিন, কিন্তু শুনানি তো জাঙ্কুকের পক্ষে হয় না, হানসুজনের পক্ষে হয়। হানসুজন তো একা ছিল না, তার আরো লোক ছিল, তাদের অনেক টাকাও আছে। টাকা দিয়ে তারা পুলিশ সহ আদালতের বিচারকদেরও কিনে ফেলেছে। টের মৃত্যুর ফাইলপত্র হাতে নিয়ে জাঙ্কুক পাগলের বেশি এলোমেলো পায়ে আদালত থেকে বেরিয়ে আসে। সেখানকারই 10তলা ভবনের ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে এতক্ষণ চোখ বন্ধ করে পূর্বের কথাই ভাবছিল। চোখ পিট পিট করে তাকায় আর দেখতে পাইতে হাত বাড়িয়ে তাকে কাছে ডাকছে। জাঙ্কুক জানে তার ঠিকানা নরকেই হবে, তবু শেষবারের মতো কালেমা পড়ে আল্লাহর মহত্ব ঘোষণা করে। চোখ বন্ধ করে দেহটাকে নিচের দিকে ফেলে দেয়। মুহূর্তেই রক্তে ভরে যায় ব্যস্ততম রাস্তা। আশেপাশের মানুষ তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে খবর দেয়, কিন্তু কোনো তো লাভ নেই। জাঙ্কুক মারা গেছে। তীর মা পরপর দুইটা শোক মেনে নিতে পারছে না, তার জন্য আজ ছেলে মেয়েগুলো এই অবস্থা। সে তো চেয়েছিল তার মেয়েটা সুখে থাক, ভালো থাক, তার অভাবের সংসারে কখনো মেয়েটার আবদারগুলো রাখতে পারেনি সে। সুজির চোখে বারবার জাঙ্কুকের অসহায় মুখটা ভেসে উঠেছে। ছেলেটা কত অবহেলা সহ্য করেছে। আচ্ছা, এই এতিম ছেলেটাকে ভালোবাসতে কি এমন ক্ষতি হয়ে যেত? সাদা কাফনে মোড়ানো শরীরটাকে নিয়ে যাওয়া হয় তীর কবরের পাশে। পাশাপাশি দুটো কবর যেন তীর মাকে উপহাস করছে। আচ্ছা, কি এমন ক্ষতি হয়ে যেত যদি আজকে সে টের জাঙ্কুকের ভালোবাসাটা মেনে নিত? কি এমন ক্ষতি হতো যদি জাঙ্কুক সেদিন টের হাত ধরে পালিয়ে যেত? কি এমন ক্ষতি হতো যদি হানসুজন থেকে ভালোবেসে অতীত ভুলিয়ে সংসার করত? আসলে বাস্তবতাটা বড়ই কঠিন। এখানে গল্পের মতো আখ্যান বা নিয়ম কিছুই চলে না। सपना सजाया लगने लगा है